প্রথমে জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্সকে ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানটা আয়োজন করার জন্য। আমি প্রায় কি বলে গৌরবের সাথে বিস্মিত হই আমাদের পরের প্রজন্মকে দেখলে। একটা তো আমরা জুলাইতে দেখেছি যে পরের প্রজন্ম কী করতে পারে। আমার এটা স্বীকার করতে কোনো দ্বিধা নাই। 2024-এ এই জেন জি যেটা বলি আমরা, তারা যেটা করেছে আমরা সেটা করতে পারি নাই। আমাদের সে সাহসও ছিল না। ফলে দে আর অ্যামেজিং। আমাদের তুলনায় তারা কয়েক সহস্র মাইল দূরে আছে, এগিয়ে আছে। জেআরএও এরকমই ওই জেনারেশনের ছেলে পেলে ওরা এই পেজটা চালায়। এবং শুধু জেআরএ না, আমি তো এখন ফেসবুকে দেখি যে এবার ওই শফিক ভাই যেরকম বললো, প্রায় 20-এর উপর পোর্টাল অ্যাক্টিভলি কাজ করছে। আমি প্রায় দেখি, হ্যাঁ, জাস্টিফিকেবলি হয়তো আমাদের ক্ষোভ হয়। আমাদের অনেকে লেখে যে মেইন স্ট্রিম মিডিয়া কেন জুলাইকে কমপ্লিটলি ইগনোর করছে এবার। ওয়েল, এটাই তো তাদের করার কথা ছিল। মেইন স্ট্রিম মিডিয়া তো 16 বছর উন্নয়নের গান গিয়েছে, 16 বছর বলেছে শুভ জন্মদিন প্রধানমন্ত্রী, রাইট? ফলে মেইন স্ট্রিম মিডিয়া আমাদেরকে জুলাইকে কতটা ওন করছে এটা গুরুত্বপূর্ণ না, জুলাইকে জনগণ কতটা ওন করছে এটা গুরুত্বপূর্ণ। কারণ জুলাই ঘটিয়েছে জনগণ, এবং এই জনগণই এবারের জুলাইতে দেখেন আপনারা, জুলাইয়ের 1 তারিখ থেকে সোশ্যাল মিডিয়া আবার জুলাই দখলে। কারণ এই জুলাই তারা ঘটিয়েছে, তারা এটা রক্ষা করবে। ফলে আমি প্রথমেই আমার এই কি বলে স্যালিউটটা জানালাম বুড়ো জেনারেশনের পক্ষ থেকে পরের জেনারেশনকে। ইউ গাইজ আর অ্যামেজিং। আর আমি যেটা করেছি, আমার এখানে কেউ অনেক প্রশংসা করেছে, আমি তো খুবই নিরীহ একটা কাজ করছি। হ্যাঁ, এটার ফলে হয়তো আমার কি বলে আমার প্রফেশনাল লাইফে অনেক বাধা আসবে সামনে, অবভিয়াসলি। যেমন আমি আজকে একটা লেখা লিখেছি যে কিছুদিন আগে একটা পত্রিকায় বাংলাদেশের সিনেমার ইতিহাস লিখেছে, ওখানে জহির রায়হান থেকে সানোয়ার সানি পর্যন্ত নাম আছে, আমার নাম নেই, হুইচ ইজ নর্মাল, না থাকারই কথা। তো কিন্তু আমার ঝুঁকিটা সামান্য। আপনি ভাবেন এই যে আমাদের ফাহমিনের মা বসে আছে এখানে, ওর ঝুঁকিটা ভাবেন। আপনি ভাবেন এই যে আমাদের রেসিডেন্সিয়াল মডেল স্কুলে যে ফায়াজ, ওর ঝুঁকির কথা ভাবেন। ওদের ঝুঁকির কাছে তো আমাদের কিছুই না। আমি তো জীবনে কোনোদিন ভাবি নাই যে আমার জীবদ্দশায় আওয়ামী লীগের বাইরে কোনো সরকারকে আমরা দেখে যেতে পারবো। দিস ইজ হোয়াট হ্যাজ হ্যাপেন্ড। বিকজ আমরা সবাই জানি। আমি আমার মূল জায়গায় যাওয়ার আগে জাস্ট জুলাই নিয়ে কয়েকটা কথা বলে নিই, তারপর মূল জায়গায় যাব। আমি 17 জুলাই 2024-এ, তখন আমি অস্ট্রেলিয়া, আপনারা জানেন যে আমার 2024-এ ব্রেন স্ট্রোক হয়, তখন আমি ট্রিটমেন্ট চলছিল। তো ডাক্তার এবং আমার ওয়াইফ আমাকে বারবার বলছে, না তুমি অনলাইনে বেশিক্ষণ থেকো না। কিন্তু ইটস ডিফিকাল্ট। আপনি এতগুলো মানুষ মারা যাচ্ছে আর আপনি আরামে বসে থাকবেন, এটা খুব কঠিন। তো তখন আমি যখন এই জিনিসগুলো দেখছিলাম, আমাদের এই জুলাইয়ের ছেলেদের বীরত্ব, তখন আমি দিশাকে একটা কথা বলছিলাম, দেখো, এই প্রথমবার মতো আমার কাছে মনে হয়েছে যে আমি বাংলাদেশের একটা জেনারেশনকে চিনি নেই। আমার এটা স্বীকার করতে কোনো দ্বিধা নাই যে এদের সম্পর্কে আমার ধারণা কমপ্লিটলি অন্যরকম ছিল। আমার কাছে মনে হচ্ছিল সারাদিন মোবাইলে বসে থাকে, দে হ্যাভ এ ভেরি ডিফারেন্ট পার্সপেক্টিভ, দেশ সমাজ এগুলো নিয়ে এদের কিছু যায় আসে না। এবং আমরা সবাই জানি যে আমাদের দেশটা আসলে আওয়ামী লীগের দখলে ছিল না। আওয়ামী লীগ তো একটা জাস্ট মুখোশ মাত্র। এটা কার দখলে ছিল আপনাদের কাউকে বলে দিতে হবে না, ইউ গাইজ অল নো, রাইট? এখন এই যে কার দখলে ছিল এবং তার দখল থেকে যে আমরা মুক্তি পাবো না, এটা আমরা মেনে নিয়েছিলাম। আমরা বুড়ো জেনারেশন মেনে নিয়েছিলাম, কিন্তু পরের জেনারেশন তারা মেনে নেয় নাই। আমি 17 জুলাইতে একটা লেখা লিখছিলাম আমার ফেসবুকে। আমি বলছিলাম যে দেখেন, আপনারা যারা মনে করছেন এটা কোটা সংস্কারের আন্দোলন মাত্র, তারা বোকার সঙ্গে আছেন। এটা নিজের দেশের 3য় শ্রেণীর নাগরিক হিসেবে না বাঁচার আন্দোলন। অ্যান্ড দিস ইজ হোয়াট হ্যাজ হ্যাপেন্ড। বিকজ আপনি দেখবেন যে আমরা যখন দায়িত্বে ছিলাম, তখন আমরা আবরার ফাহাদকে স্বাধীনতা পদক দিয়েছি, এবং এটা নিয়ে অনেক রকমের প্রশ্ন আমাদেরকে করা হয়েছে যে আবরার ফাহাদের সাথে স্বাধীনতার কী সম্পর্ক। আমি তখন আমার ফেসবুকে লিখেছিলাম যে আবরার ফাহাদের সাথে স্বাধীনতার সম্পর্ক হচ্ছে এই, আপনি 2024-এ যারা রাস্তায় নেমেছে ইয়াং ছেলেরা, ওদেরকে জিজ্ঞেস করেন, ওদের প্রত্যেকের বুকের মধ্যে আবরার ফাহাদ ওয়াজ বিটিং। তারা প্রত্যেকেই, ইয়েস, তাদের প্রত্যেকের বুকের মধ্যে সাইদ ওয়াজ বিটিং, সাইদের বুকের মধ্যে আবরার ফাহাদ ওয়াজ বিটিং। এবং তারা জানতো তারা আসলে পরাধীন, তারা জানতো তাদের দেশটা অন্য কেউ চালায়। ফলে
হাসিনা দেখবেন যে প্রায় বলে, হাসিনার ছেলেও বলে, আমার মায়ের কী অপরাধ আমি ঠিক বুঝতে পারছি না। এটা আমার হয়তো, আমি একটা ফিল্ম করেছি, পরে সিরিজ আকারে রিলিজ হয়েছে, আপনারা ইউটিউবে পেতে পারেন, 840 নাম। 840 শেষ দিকে মেয়র ডাব্লিউ এরকম একটা ডায়লগ দেয় যে আমার কী অপরাধ, এত উন্নয়ন করলাম কিন্তু তবু একটা মানুষ আমার ভালোবাসলো না, কেন বুঝলাম না জিনিসটা। অ্যান্ড দিস ইজ হোয়াট হাসিনা ডিড নট আন্ডারস্ট্যান্ড, যে তুমি আমাকে ফ্লাইওভার দিলা কিনা, কি দিলা না দিলা, ইট ডাজন্ট ম্যাটার, তুমি উন্নয়নের নামে কত টাকা চুরি করলা, তার চেয়ে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি আমাকে 5 তারকা জেলখানায় রাখলে আমি মানব না। আপনি আমার দেশের স্বাধীনতা আরেক দেশের হাতে তুলে দিলে আমি সেটা মানব না। আমি পরাধীনতার থেকে মুক্ত হওয়ার জন্য যদি স্ট্রাগল করতে গিয়ে আমাকে একবেলা কম খাইতে হয়, আমি ওটা মেনে নেব। অ্যান্ড দিস ইজ হোয়াট হিউম্যান নেচার ইজ। এইটা জুলাই আমাদেরকে গিফট করছে, যে কারণে আমরা প্রত্যেকে এটাকে দ্বিতীয় স্বাধীনতা বলি। দ্বিতীয় স্বাধীনতা নট যে আমরা একটা নতুন দেশ পাইছি, এই অর্থে যে আমরা আমাদের সার্বভৌমত্ব ফিরে পাইছি এই জুলাইয়ের মাধ্যমে। ফলে এই হচ্ছে আমাদের কাছে জুলাই। এখন আমাদের এই মুহূর্তের লড়াইটা কি? এই মুহূর্তের অনেক রকম লড়াই আছে। একটা লিগ্যাল লড়াই, বিচার, আর একটা রিফর্মস, যে আমাদের প্রশাসন ঢেলে সাজানো হবে কিনা, মেরিটোক্রেসি ফিরে আসবে কিনা, এটা আরেকটা লড়াই। আমি নিজে যে লড়াইটার মধ্যে আছি সেই লড়াইটা হচ্ছে মেমোরি, স্মৃতি। দেখেন, মানুষকে কবজা করার বা মানুষকে শিকলে বাঁধার সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে তাকে বিস্তৃতির মধ্যে ডুবায় দাও। যেমন আপনি খেয়াল করে দেখবেন যে 72 থেকে 75 আমাদের কোনো ডিসকাশনে কিন্তু গত 35 বছর আমরা দেখি নাই। কেন দেখি নাই? কারণ আমাদেরকে ভোলানো হয়েছে, আমাদেরকে ভুলাইছে মিডিয়া, কালচারাল ন্যারেটিভ। আপনি 72 থেকে 75 নিয়ে কোনো সিনেমা পাবেন না, গল্প পাবেন না, ওই আলাপ নাই কোনো, রাইট? ফলে মিডিয়া এবং কালচার এরা খুব ভয়ঙ্কর একটা জিনিস। আমরা চাইলে খুব ভালো মানুষ হতে পারি, চাইলে ভয়াবহ পাপী হতে পারি। আমরা অনেক রকমের পাপ করছি। সেই পাপটা কি? আমরা আমাদের ইতিহাসের অনেকগুলো অধ্যায়কে ঠেকে গেছি, কথা বলিনি এগুলো নিয়ে, হয়তো বলবার মতো অবস্থা ছিল না। জুলাই এসে ওই অর্গলটা খুলে দিছে। আপনাদের কি কারো মনে পড়ে জুলাইয়ের আগে কখনো কি বলে শেরেবাংলা, তারপরে 37-এর বঙ্গীয় আইনসভা, জমিদারের প্রথা বিলোপ, বা তিতুমির, শরীয়তুল্লাহ, ফরাজি, এদের আন্দোলন নিয়ে জুলাইয়ের আগে এত কথা বলতে কখনো দেখছেন? হিস্ট্রি কোয়েশ্চেন এত করতে দেখছেন? কখনো দেখেন নাই। জুলাই আসলে আমাদেরকে আরেকবার রিভিজিট করার সুযোগ দিছে 71-এ আমরা যেটা মিস আউট করে গেছিলাম। আমরা 71-এ কি মিস আউট করছিলাম? আমরা 71-এ একটা দেশ পাইছি, কিন্তু আমরা আমাদের কালচারাল ফ্রেমওয়ার্কটা বোঝার চেষ্টা করিনি। আমরা বোঝার চেষ্টা করিনি, আচ্ছা 52-র আগে কেন আলাপ নাই? 52-র আগে কী সমস্যা? 52-র আগে সমস্যাটা হচ্ছে 52 থেকে যদি আপনি ইতিহাস শুরু করেন তাহলে শুধু একটা দেশের দোষ দেওয়া যায়, পাকিস্তান। কিন্তু আপনি যদি 47 আসেন তাহলে 46 চলে আসে, 46 আসলে এর আগে চলে আসে, দাঙ্গা আসে, খুন আসে, জমিদারি প্রথা আসে, এবং আমার দাঁড়িয়ে রাখলে যে কর দিতে হবে সেই প্রসঙ্গগুলো আসে। এটা আসলে দোষটা আর শুধু পাকিস্তানের মধ্যে থাকে না, তখন দোষটা আরেক দেশের উপর পড়ে যায়। এই যে আমাদের যারা ইতিহাস বানিয়েছে, কালচারাল ন্যারেটিভ সেট করছে, তারা সুকৌশলে এই অংশটাকে বাদ দিয়েছেন। বাদ দেওয়ার ফলে কী হয়েছে দেখেন, বাদ দেওয়ার ফলে আমাদের ইতিহাসটা একদিকে হেলে গেছে পুরোটা। এই যে একদিকে হেলে গেছে, এইটার শাস্তি আমরা 16 বছর ভোগ করছি। দিস 16 ইয়ার্স হচ্ছে ওই পাপের আমাদের শাস্তি। ফলে আমাদের এখন করণীয়টা কি? আমাদের করণীয় হচ্ছে, প্রথম কাজ 16 বছরের অ্যাট্রোসিটি মানুষের সামনে তুলে ধরা। সেটা আমরা যতদিন দায়িত্বে ছিলাম আমরা সেটা করার চেষ্টা করছি। আপনারা কয়েকজনের কাছে শুনছেন, আমরা যতগুলো ডকুমেন্টারি করছি তার 1/3 রিলিজ হয়েছে এখন পর্যন্ত, বাকিগুলো জুলাই মিউজিয়ামে দেখানো হবে। যে 1/3 রিলিজ হয়েছে এগুলোর ভিউ ইজ, সরকারি কাজের হিসেবে আনবিলিভেবল। চিফ অ্যাডভাইজার পেজেই শুধুমাত্র এগুলোর ভিউ হচ্ছে 148 মিলিয়ন। এর বাইরে তো হাজার হাজার পেজে আছে। এবং আপনি এখন যত ডকুমেন্টারি বা ছোটো কন্টেন্ট দেখেন, 2 মিনিটের 3 মিনিটের হয়তো একটা গান দিয়ে লাগাচ্ছে, আমি দেখি না, আই রিয়েলি ফিল হ্যাপি, অ্যান্ড আমার চোখে তখন পানি আসে যে কোনো না কোনো ফুটেজ দেখা যায় যে আমাদের কোনো না কোনো ডকুমেন্টারি থেকে আসছে। দিস ইজ হোয়াট ইট ইজ, যে আমরা করে দিছি, এখন বাকিরা সব নিজেরা নিজেদের মতো করছে। এটা হচ্ছে জ্ঞানের ব্যাপার। জ্ঞান আপনি ধরে রাখবেন না, জ্ঞান ছড়াই দিবেন, বাকিরা সব নিজেরাই করে নেবেন। দিস পিপল, দিস ইয়াঙ্গার জেনারেশন, দে নো হাউ টু ডু ইট। এখন শুধু ডকুমেন্টারি ওই কটাতে কি আমাদের কাজ শেষ? না, আমাদের অনেক কাজ বাকি। আমাদের ইচ্ছা ছিল জুলাই মিউজিয়াম যদি প্রপারলি আমরা যেভাবে চেয়েছিলাম সেভাবে ওপেন হলে কি হইতো। আমাদের একটা মিটিংয়ে জুলাই মিউজিয়ামের বোর্ড মেম্বার ছিল একজন, ওখানে আছেন,
সালমান ভাই, সেই মিটিংয়ে আমি ফার্স্ট একটাই মিটিং হয়েছিল, সেই মিটিংয়ে আমি বলছিলাম দেখেন আমাদের লক্ষ্য শুধু এই 16 বছর নিয়ে রিসার্চ করে না, বাংলাদেশের 54 বছর ইতিহাস নিয়ে রিসার্চ করা, ইনক্লুডিং 72 to 75, এবং আরও পিছনে যাওয়া, জমিদের প্রথা নিয়ে গল্প বলা, কেন ভাষা নিয়ে আমাদের গল্পে নাই, ভাষা নিয়ে খুঁজে নিয়ে আসা, কী সমস্যা, তারা কেন আড়াল করা হচ্ছে, কেন জেনারেল উসমানী 16 ডিসেম্বর আত্মসমর্পণ অনুষ্ঠান থাকতে পারলেন না, সেটা আমাদের গল্পে নাই কেন, এই কাজগুলো আমরা করতে চাইছিলাম। এখন আমরা তো এখন মিউজিয়ামে নেই, মিউজিয়ামে যারা আছেন তারা এটা কতটা অনুসরণ করবেন বা কতটা ফলো করবেন আমি জানি না। তবে আমি আজকে একটা কথা এখানে একটা আলাপ তুলতে চাই, এটা আমরা সামনে সরকারের সঙ্গে এ কথাটা বলবো, প্রধানমন্ত্রীর কাছে কথা তোলার চেষ্টা করব। সেটা কি, আপনারা মুক্তিযুদ্ধ জাদুঘর সম্বন্ধে জানেন, এই বিশ্ব সাহিত্য কেন্দ্র সম্বন্ধে জানেন, আরও অনেক প্রতিষ্ঠান আছে, এগুলো সরকারের সহযোগিতা হয়েছে। মুক্তিযুদ্ধ জাদুঘরের জায়গা সরকার দিয়েছে, কিছু অর্থ সাহায্য দিয়েছে, কিছু কর্পোরেট জায়গা থেকে টাকা এসছে, এবং সরকার এখন প্রতি বছর মুক্তিযুদ্ধ জাদুঘরের পরিচালন ব্যয়ের একটা অংশ দেয়। কিন্তু সরকার এটার মালিক না, এটা মালিক একটা ট্রাস্টি বোর্ড, এবং সেই ট্রাস্টি বোর্ড আবার কীরকম যে আজীবন সদস্য, কোনোদিন আপনি তাদেরকে সরাতে পারবেন না। এখন তারা এটা কেন করেছে? তারা এটা করেছে এই কারণে, যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে না তখনও ইতিহাসটা যেন আওয়ামী লীগের দখলেই থাকে। আমি বলছি না ইতিহাস বিএনপি জামাত এনসিপির দখলে থাকতে হবে, কিন্তু আমি বলতে চাচ্ছি ইতিহাসটা যেন কেউ বিকৃতি করার সুযোগ না পায়। সরকার বদল হবে, বদল হওয়ার সঙ্গে সঙ্গে যেন জুলাই জাদুঘরের কন্টেন্ট চেঞ্জ না হয়ে যায়। সরকার বদল হবে, বদল হওয়ার সঙ্গে সঙ্গে কেউ যেন এসে না বলে না এটা তো জুলাই জাদুঘর, এখানে ভাষা নিয়ে কোনো রিসার্চ হবে না, ভাষা নিয়ে কেন, এখানে শেরে বাংলা কেন, এখানে 72 থেকে 75 কেন, এই আলাপটা যেন আর না আসে। সে কারণে আমরা এই দাবিটা তুলতে চাই। আমি আজকে এখানে আলাপটা তুললাম, সামনে আপনারাও সবাই এই আলাপটা কী বলে জোরে সোরে তোলেন। সেটা হচ্ছে জুলাই জাদুঘর একটা ট্রাস্টি বোর্ডের কাছে দিতে হবে, এবং সেই ট্রাস্টি বোর্ড সরকার সবার সঙ্গে বসে ঠিক করুক। আমরা বলছি না যে আপনি একটা নির্দিষ্ট দলের বা একটা নির্দিষ্ট মতের লোককে দেন, কিন্তু জুলাই জাদুঘর যদি প্রপার প্রফেশনাল লোকজনের হাতে দেওয়া যায়, এই জাদুঘর বাংলাদেশের রাজনীতি না, শুধু বাংলাদেশের কালচারাল ডিসকোর্সও সেট করবে বলে আমার বিশ্বাস, এবং এটার সে পাওয়ার আছে। আর আমি শেষ করতে চাই একটা কথা বলে, ফারহিনের মা এখানে আছেন বসা, ফারহিন, জুলাই জাদুঘরের কাজ করতে গিয়ে আমার পার্সোনাল আমি নিজে একটা ট্রমার মধ্যে পড়ে গেছি, যে এত বেদনার গল্প শুনতে হয়, দেখতে হয়, এটা খুব কঠিন মানুষ হিসেবে নেওয়া। কিন্তু এই মানুষদের সাথে কথা বলতে গেলে আবার অনেক সাহসের কী বলে অনুপ্রেরণাও পাওয়া যায়। ফারহিনের মায়ের একটা ভিডিও আপনারা কিছুদিন আগেও দেখেছেন, জিহারের পেজও আপলোড করা হয়েছিল, আগেও আপলোড করা হয়েছিল। সেখানে উনি একটা কথা বলেছিলেন, ওনার ছেলে তার লাশ পড়ে আছে, she was crying and she was saying যে আমার আরো 2টা ছেলে আছে, প্রয়োজন হলে এই 2টা ছেলেকে আমি পাঠাবো। এই মায়েরা যে দেশে থাকে সে দেশ ছাড়বে না, এবং এই মায়েরা যতদিন থাকবে ততদিন সিভিল সোসাইটি নামক শয়তান যে শয়তানি করছে জুলাইকে ভোলানোর, এবং জুলাই একটা জাস্ট রাইট উইং মুভমেন্ট, সন্ত্রাসী জঙ্গি যত রকমের মিথ্যাচার করছে, কোনো শয়তান দিয়ে কাজ হবে না। কারণ এই সিভিল সোসাইটি জুলাই ঘটায় নাই, জুলাই ঘটাইছে বাংলাদেশের কোটি কোটি মানুষ, এই মায়ের সন্তানরা। সো আই থিঙ্ক আমাদের বিগেস্ট হোপ হচ্ছে এই মায়েরা এবং এই মায়েদের ছেলেরা। আপনার সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ।